Hello. Hi. Sorry for being late. অনেকেই জয়েন করছে, কে কে জয়েন করছো দেখি। এমডি কাশরুল, নিভিল নীল, আলমগীর হোসেন, স্বপন, মনোয়ার খাহাজি লিখছে হাই জানু। হ্যালো। আরমান হাশমি, সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। আপু কেমন আছো? কাজী মির্জাউল হাসান, হ্যাঁ ভালো, আপনারা কেমন আছেন সবাই? কলের অপশন মনে হয় নেই, বা আমি কল করতে চাইলেও আসলে কল হয় না বিকজ অফ নেটওয়ার্কের প্রবলেম। আরেফিন সোহাগ চেনা যায়? না চেনার কিছু নাই আরেফিন সোহাগ, না চেনার কিছুই নেই। কেমন আছো তুমি? কলে দেখে আমি তোমাকে নিতে পারি, তুমি একটু কমেন্টের মধ্যে থাকো। বাট ব্যাপার হচ্ছে কি, আমি কাউকে কলে নিতে চাইলে আসলে বুঝি না কেন লাইন কেটে যায়। আসলে মেন নেটওয়ার্কের খুব প্রবলেম। এমডি রাফসান জানি, কেমন আছো? ভালো। বিশ্বজিৎ বর্মন, আই লাভ ইউ বেবি, থ্যাংক ইউ। ফাহিম খান খাটাক, খাটাক কেমন আসলে বুঝলাম না, আসলে চলে গেলাম। এমডি সুমিত, হাই বাবু, হ্যালো। সোহাগ তুমি কই হারাই গেলা? আরেফিন সোহাগ তুমি কই হারাই গেলা? আসো আসো, কমেন্টে আসো। হাউ আর ইউ আপু? দিস আর ফার্স্ট লাইভ ওয়াচিং? ও মাই গড, সো মেনি লাইভস। অনেক লাইভ হয়ে গেছে আমার, এটা তোমার এটা প্রথম লাইভ দেখছো? ওকে, এনিওয়ে, ওয়েলকাম টু মাই লাইভ। Bappa Bishwas, long time I waiting for the live. Thank you so much. ওয়েট করার জন্য অনেক থ্যাঙ্কস। আসলে যখন লাইভে আসার পরে শুনি আমার জন্য অনেকে ওয়েট করেছে, ওয়েট করছে, তখন আসলে খুব ভালো লাগে। মনে হয় হ্যাঁ, ঠিক আছে, লাইভ বা আসলে ভাল লাগে। অসাধারণ, থ্যাংক ইউ। ফারিদ রায়হান, এমডি পারভেজ, সুব্রতা মজুমদার, সূর্য, নাইস লুকিং, থ্যাংক ইউ। রিজওয়ান রিজু কমেন্ট করছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যাদের কাছে সানাইকে সহ্য হয় না এবং লাইভে এসে অত্যন্ত সাধু ভাষায় কমেন্ট করতেছে, তারা চুপচাপ চলে যান। রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিজওয়ান রিজু, লাভ ইউ। ঠান্ডাই লাগছে আমার আসলে। দুর্জয়, দিস লুকস বিউটিফুল টু ইউ, থ্যাংক ইউ। নাজমুল হক, থ্যাংক ইউ। Aftab Bishwash, you are very beautiful, thank you. uh, I found many Indian people, some of my Indian fans are watching me here in my live. Through them my comment is, I love Indian people very much, very very much, because of I love people, I love Indian people very much. Behind the reason is they are very literate, they are educated, they are humble, they are polite, they are prosperous nation. So I love Indians a lot.
থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি ইন মাই লাইভ। আরেফিন সোহাগ আমি লাইনে আছি দেখছি। থ্যাংক ইউ সোহাগ, লাভ ইউ। আসলে সোহাগের ব্যাপারে কিছু কথা না বললেই না, ছেলেটা ভীষণ সাপোর্ট করছে আমাকে। থ্যাংক ইউ সোহাগ, তোমার এই সাপোর্ট আসলে আমি যদি অনেকবার করে হাজার হাজার বার করে বলিও যে তুমি আমাকে অনেক সাপোর্ট করছো, তারপর অনেক কম হবে। তোমার সাপোর্ট ইট মিনস আ লট সোহাগ। থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার সাপোর্টটা এটাই প্রমাণ করে যে still now there are good people here to support the bold ones. You're very brave also, more than me. बहुत क्यूट हो आप, थैंक यू। आकाशदीप शाह मिष्टी हाशी, थैंक यू आकाशदीप। तानभीर अहमद, hello madam. Alta Bishwas madam, I'm from India. Hello, welcome. I love Indian people, as I told before, because they are very humble. They know what is culture. They are cultural. So আসলে অনেকেই জয়েন করেছে। এস ইসলাম তারেক আপু, নুসরাতকে নিয়ে কিছু বলেন। হ্যাঁ, আমি অবশ্যই ওকে নিয়ে বলবো। তাড়াহুড়ো করে আসলে আমার শরীরটা ভালো ছিল না, জ্বর ছিল, তারপরেও আমি লাইভে এসেছি দুটো ব্যাপার নিয়ে বলার জন্য, বিকজ অফ একটা ব্যাপার হচ্ছে যে উমেন আর স্টিল অপ্রেসড, মেয়েরা নিপীড়িত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। দে আর অপ্রেসড, উমেন আর স্টিল অপ্রেসড। দিস ইজ 2019, 2019 সাল চলছে, স্টিল উমেন আর অপ্রেসড। সো আমি এই ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলবো। আরেকটা ব্যাপার বলতে চাই সবার উদ্দেশ্যে যে আমার পেজটি ভেরিফাই হয়ে গেছে, অ্যাজ ইউ অল আর ওয়াচিং। লাইক আমার নামের পাশে একটা ব্লু ভেরিফাই, একটা টিকমার্ক অ্যাড হয়েছে, একটা ব্লু টিকমার্ক এসেছে। আমার পেজটা আসলে ভেরিফাই হয়ে গেছে। সেই অ্যাঙ্গেল থেকে আসলে আমি অনেক অনেক বেশি থ্যাঙ্কফুল। আমার সাথে যারা যারা পেজটা ভেরিফাই করার জন্য আমাকে হেল্প করেছে, যারা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন টাইপের সাপোর্ট দিয়েছে, এবং অবশ্যই আমার অ্যাডমিন, যেই টিমের মাধ্যমে আমার পেজটা আমি ভেরিফাই করেছি, সেই টিমকে অবশ্যই থ্যাঙ্কস। আমি আসলে তাদের দুজনের প্রতি খুবই কৃতজ্ঞ। তারা ছিল জন্যই আমার পেজটা ভেরিফাই হয়েছে, বিকজ অফ দেয়ার টু মেনি আনএডুকেটেড ইলিটারাল পিপল হেয়ার, যারা আমার পেজে নিয়মিত রিপোর্ট মারে। আসলে কিছুই করতে পারিনি, আলহামদুলিল্লাহ, দ্য গ্রেস অব অলমাইটি আল্লাহ। আম ডেফিনেটলি ব্লেসড। আমাকে বলতেই হবে যে আমি ব্লেসড। আল্লাহ আমাকে অনেক পছন্দ করেন, যার কারণে এত এত ক্রিটিক্যাল সিচুয়েশন, এত কমপ্লেক্সিটি থাকার পরেও তারা পেরেছে আমার পেজটা ভেরিফাই করতে। সো আমি আসলে তাদের প্রতি অনেক 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 বেশি গ্রেটফুল। ওকে। আর আরেকটা থ্যাঙ্কস হচ্ছে, হ্যাঁ, আমাকে পাশ থেকে বলছে যে আসলে মার্ক জুকারবার্গকে আমার একটা থ্যাঙ্কস দেওয়া দরকার। থ্যাংক ইউ জুকারবার্গ, থ্যাংক ইউ আ লট। আমার পেজটা ভেরিফাই হয়েছে, থ্যাংকস আ লট। আসলে এত আর্লি আমার পেজটা ভেরিফাই হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমার পেজে আমি কখনো বুস্ট আপ বা এটা আমি কিছু করিনি, আমার বুস্ট আপ করা হয়নি। তারপরেও আমার পেজের যে পর্যায়ে রিচ হাই, আসলে এই থ্যাঙ্কসটা আমার অডিয়েন্স পায় আমার কাছ থেকে। সো লাভ ইউ মাই অডিয়েন্স, মাই ফ্যান্স। আই এম সো হ্যাপি, আই এম সো ব্লেসড। আমি যখন দেখি যে এত সমালোচনার পরেও, সমালোচনা কিছু অল্প সংখ্যক মানুষ করে, সো এত সমালোচনার পরেও দের ইজ স্টিল হোপ। এখানে অনেক ভালো মানুষ আছে যারা আমাকে সাপোর্ট করছে, আমাকে সাপোর্ট দিচ্ছে। সো তাদের জন্য লাভ ইউ গাইজ। আরফিন সোহাগ, এত বেশি বললো না বন্ধু, এতটুকু নো সোহাগ, ইউ আর মোর দেন বেস্ট ফ্রেন্ড। তুমি অনেক অনেক করেছো, থ্যাংক ইউ। অমিত রসুল অপি, ভেরিফাই হলো, ট্রিট দিব না? হ্যাঁ, ট্রিট দিব।
অনেকেই অনেক 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 কমেন্ট করছে, আসলে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমি এতগুলো কমেন্ট আসলে পড়তে পারছি না। বাপ্পি চৌধুরী বলছে হটনেস এর একটা লিমিট থাকে, আনলিমিটেড, ওরাই তোমার পিছে লাগে যারা তোমার সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না। ডেফিনেটলি দিস ইজ এ পলিটিক্স, আই মাস্ট, এখানে একটা পলিটিক্স কাজ করেছে। কিছু নামধারী নায়িকা মডেল যারা বছরের পর বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও কেউ কিছুই করতে পারেনি, তারাই আসলে মানুষের পিছনে লাগে, বাট তারা আসলে বুঝে না কারো পিছনে লেগে আসলে কিছু করা পসিবল না, কারো পিছনে লেগে লেগে কিছু করা পসিবল না। আসলে নিজের পিছনে লেগে কিছু করা পসিবল। তুমি যদি তোমার পিছনে লাগো, তুমি যদি তোমার পিছনে লেগে তোমাকে ফোর্স করো সামনে যেতে, তবেই তুমি সামনে যেতে পারবে। আদারওয়াইজ কারো পিছনে লেগে কারো মানে ব্যাকবাইট করা, কাউকে নিয়ে কথা বলা, সমালোচনা, এটা তো তোমার সময় নষ্ট করছে। এটা তো আমি কখনোই যে কাজটা করি না, সেটা হচ্ছে আমি কখনো কাউকে নিয়ে চিন্তা করি না, আমি কাউকে নিয়ে মাথা ঘামাই না। আমার কাছে কারো প্রায়োরিটি আমার চেয়ে বেশি আসলেই না। সো আমার সবসময় মনে হয় যে লাভ ইউর সেলফ, রেসপেক্ট ইউর সেলফ, তারপর তাহলেই আসলে তুমি যখন তোমাকে ভালোবাসতে পারবে, তুমি আরেকজনকে ভালোবাসতে পারবে, তুমি পুরো জাতিকে ভালোবাসতে পারবে, তুমি পুরো দেশকে ভালোবাসতে পারবে, তুমি বাংলাদেশকে ভালোবাসতে পারবে, তুমি বাংলা মাকে ভালোবাসতে পারবে তখনই যখন তুমি তোমাকে ভালোবাসবে। আদারওয়াইজ দিস ইজ নট পসিবল। যে নিজেকে ভালোবাসতে জানে না, যে নিজেকে ভালোবাসে না, তার দ্বারা দেশকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা কখনোই সম্ভব না, নেভার। তোমাকে অবশ্যই নিজেকে ভালোবাসতে হবে। তোমার কাছে যখন আলো থাকবে তখনই তুমি আরেকজনকে আলো দিতে পারবে। যখন তোমার কাছে আলো থাকবে না, তখন তুমি কাউকে আলো দিতে পারবে না, বিকজ তুমি তো ডার্কনেসে আছো, ইউ আর ইন ডার্কনেস। সো তুমি কীভাবে আরেকজনকে আলো দিবে? আরেকজনকে আলো দেওয়ার মূল মন্ত্র তোমার নিজেকে আলো দিতে হবে। তুমি তোমার নিজেকে নিজের আলোয় আলোকিত করো, দেন আরেকজন তোমার কাছে আসবে, ডেফিনেটলি আসবে। এই জন্য মানুষের পিছনে বসে বসে কথা বলতে হবে না। এটা তো জাস্ট তারা সময় নষ্ট করে আমার পিছনে কথা বলে। তারা জানে না যে অতটুকু সময় যদি তারা নিজেদেরকে নিয়ে কাজ করে, নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য কাজ করে, নিজেদের ব্যাপারে কাজ করে, তাহলে তারা অনেক আসলে এগিয়ে যাবে। বাট আই গেস তারা আসলে এগুলো বুঝতে পারে না, বা তারা আসলে সেই নায়িকাগুলো কি বলবো, আনএডুকেটেড, আনকালচার, আনসিভিলাইজড, ব্যাকডেটেড, যেই কারণে আসলে তারা এরকম মানুষের পিছনে লেগে থাকে। আদারওয়াইজ আমার মনে হয় যে মানুষের পিছনে লাগার কোনো কারণ নেই, উদ্দেশ্যই নেই। আর একটা বড় কথা, যে যারা উল্টাপাল্টা বা খারাপ কমেন্ট করছে বা যারা সমালোচনা করছে, দিস ইজ অলসো গুড বিকজ অফ আমার মনে আছে আমি যখন এফডিসিতে নতুন নতুন একদম নতুন 2 বছর আগের ঘটনা, দেড় বছরের মতো হবে। তো তখন ওখানে অনেক খুব রেনাউন্ড ডিরেক্টররা ছিলেন, খুব শ্রদ্ধাভাজন তারা, অবশ্যই তাদের প্রতি সালাম। আমি অনেকে বলতে শুনেছি যে যে বলছে যে নায়িকাদেরকে নিয়ে গসিপিং, ব্যাকবাইট এগুলো হবেই, বিকজ অফ যদি সে নায়িকাকে নিয়ে গসিপিং না হয়, যদি সে নায়িকাকে নিয়ে ব্যাকবাইট না হয়, সমালোচনাই না হয়, তাহলে সে কেমন নায়িকা? একটা নায়িকাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, তাকে পাওয়ার আশায় মানুষ এতটাই 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 ক্রেজি হবে যে তাকে না পেলে তারকে নিয়ে টানাটানি করবে, তার জামা কাপড় ধরে, তার মান সম্মান নিয়ে উল্টাপাল্টা কথা বলবে যখন তাকে পাবে না তখন। আর এগুলো আসলে হতেই পারে, একটা নায়িকাকে নিয়ে এটা না হলে সে আসলেই নায়িকা না, এটা আমি শুনেছিলাম এফডিসিতে। সো ডে বাই ডে এই কনসেপ্টটার উপরে আমার বিলিভ আসছে। আমি যখন শুনেছি যে ও আবার কেমন নায়িকা, ওকে ওকে তো কেউ চিনলই না, ও আবার কেমন নায়িকা, ওকে নিয়ে তো ওকে নিয়ে কারোর মাথা ব্যথাই নেই, তাহলে ও আবার কেমন নায়িকা। তো আসলে এই ব্যাপারগুলো আমি যখন শুনেছিলাম তখন একটা টাইম ছিল, নতুন ছিলাম। সো ডে বাই ডে, এখনও নতুন, বাট ডে বাই ডে আসলে এই কনসেপ্টগুলো আমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডেফিনেটলি একটা নায়িকার পিছনে মানুষ অনেক কথা বলবে, যদি সে সত্যি নায়িকা হয়, নায়িকার মতো হয়, কথা বলার মতো হয়, তাকে নিয়ে অবশ্যই কথা বলবে। আর যদি সে কথা বলার মতো নাই হয়, এতটাই ডাল ভাত টাইপের হয়, তাহলে সে নায়িকা কেন? আমি আসলে এটাতে বিলিভ করি। আলহামদুলিল্লাহ, আমার আসলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, যে আল্লাহ আসলে খুব আর্লি টাইমে আমাকে এগুলো দেখিয়েছে। আমি আমাকে নিয়ে মানুষের প্রতি যেই ধরনের কৌতূহল দেখেছি, আমি আমাকে নিয়ে মানুষের প্রতি যেই ধরনের
আকাঙ্ক্ষা দেখেছি আমাকে না পাওয়ার কারণে। আমি দেখবেন যে আমার এই লাইভ কমেন্টে অনেকের কমেন্ট আছে যারা আমাকে আমার এই ফেসবুক পেজের, আমার তো কোনো আইডি নেই, এই ফেসবুক পেজের মেসেঞ্জারে বারবার কমেন্ট করে, বারবার মেসেঞ্জারে বারবার এসএমএস করে। আমি মাঝে মধ্যে এসএমএসগুলো দেখি, সব দেখতে পারি না অবশ্য, বাট কিছু কিছু দেখি। সো দেখি যে তারা কমেন্ট করছে যে তোমার হাই হ্যালো বাবু কী করছো, তুমি কথা বলো না কেন। কিন্তু দেখি যখন আমি তাদের আসলে কোনো কিছুর অ্যান্সার দেই না, বা তাদের যখন কমেন্টগুলোর অ্যান্সার দেই না, তখনই তারা আমার এই পেজের পাবলিক পোস্টে ঢুকে আজে বাজে কমেন্ট করে। তার মানে কি, তারা প্রমাণ করছে যে আসলে গ্র্যাপস আর সাওয়ার, আঙ্গুর ফল টক, তারা আঙ্গুর ফল পায় না জন্যই আঙ্গুর ফল তাদের কাছে টক। আদারওয়াইজ যে মানুষটা কন্টিনিউয়াসলি মেসেঞ্জারে তোমাকে নক করে, তোমার কাছে আসতে চায়, তোমাকে নিয়ে কমেন্ট করে, যখন সে মানুষটা তোমাকে না পেয়ে তোমার পাবলিক পোস্টে ঢুকে আজে বাজে কমেন্ট করে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট দে লাভ ইউ, দে অ্যাকচুয়ালি ইউর লাভার্স, বাট তোমাকে কাছে পাচ্ছে না। তারা ক্রেজি লাভার, ক্রেজি ফ্যান, তারা তোমাকে পাচ্ছে না, তোমার সাথে কথা বলতে পারছে না, দ্যাটস ওয়াই তোমার পাবলিক পোস্টে ঢুকে খারাপ কমেন্ট করছে। আদারওয়াইজ আসলে কেন একটা মানুষ তার সমালোচনা করা মানে আমাকে সময় দিচ্ছে, সে তো তার একটা সময় অনেক বড় ইনভেস্টমেন্ট। টাইম ইজ মোর প্রিসাইজ দেন মানি। সময় টাকার চেয়েও মূল্যবান, বিকজ অফ টাকা দিয়ে সময়কে আনা যায় না, বাট সময় মানুষকে অনেক সময় টাকার উচ্চ শিখরে নিয়ে গেছে, দিস প্রুভেন। বাট কেউ আসলে টাকা দিয়ে সময়কে ফেরত আনতে পারে না, সময়ের কাছে সবাই বাধা আমরা। সো সে তার সময় দিচ্ছে আমাকে, এত বড় একটা ইনভেস্টমেন্ট করছে আমার পিছনে, তার সময় দিচ্ছে। সো সে অবশ্যই আমাকে পছন্দ করে, এগুলোকে আমি ওয়ান কাইন্ড অফ লাভ বলবো, শুধু আমি না, সবাই বলবে। আই গেস সবাই আমার সাথে এই ব্যাপারে একমত যে গ্র্যাপস আর সাওয়ার, আঙ্গুর ফল টক, যখন তারা আঙ্গুর ফল পায় না তখনই তাদের কাছে আসলে আঙ্গুর ফলটা টক হয়ে যায়। দিস ইজ অ্যাকচুয়ালি প্রুভেন। সো নাইস, থ্যাংক ইউ। A.R. Plabun, love you Plabun. Yes, grapes are sour. Yeah, grapes are sour. Actually, grapes are sour. Because of যে মানুষগুলো এরকম কমেন্ট করছে, আমি যদি কখনো, আমি জানি না তাদের যদি কোথাও যাই বা কোনো অকেশনে বা কোনো স্টেজ পারফরমেন্সের কাছে যাই, তখন দেখা যাবে ওরাই দৌড়ে আসছে আমার সাথে সেলফি তোলার জন্য, আমার সাথে একটু ভিডিও করবে, একটা সেলফি তুলবে, টিকটক ভিডিও করবে। এগুলা মানে আই এম সো বোর্ড এগুলো দেখতে দেখতে। Shiondeep Chandra, I am happy because your profile is now acknowledged by FB and all the fake Shanai profiles will be discarded. Yep, thank you so much. I'm also very happy for this because of our Facebook account মানে পেজটা ব্লু টিক মার্ক সহ ভেরিফাই হওয়ার পরে আসলে এত হাফ ছেড়ে বেঁচেছি যে আসলে এত ফেক অ্যাকাউন্ট লাস্টে আমি দুইজনকে বলেছিলাম তোমরা দেখো যে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক মিলে আমার কতগুলো ফেক অ্যাকাউন্ট আছে। দুইজন 1 মাস ধরে গুনতে আমাকে বলেছে যে আমার ফেসবুকে অ্যাবাউট 3,500-এর মতো ফেক অ্যাকাউন্ট আছে, আমার ইনস্টাগ্রামে আরও বেশি, প্রায় 2,500-3,000-এর চেয়েও বেশি হবে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফেক অ্যাকাউন্ট আছে আমার। আসলে ইনস্টাগ্রামে আমার বেশি ফেক অ্যাকাউন্ট আছে। সো আসলে এটা একটু হাফ ছেড়ে বাঁচা। সো এই ক্রেডিটটা আমি আসলে সম্পূর্ণই আমার অ্যাডমিন এবং যারা আমার পেজটাকে ভেরিফাই করেছে, আমি আসলে তাদের নামটা বলতে পারছি না বিকজ তারা আমার সাথে নেই, সেই 2 ভাইয়াকে অসম্ভব থ্যাঙ্কস। ভাইয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের কারণে, আপনাদের অনেক চেষ্টার কারণে আমার প্রোফাইল, আমার পেজটা ভেরিফাই হয়েছে। লাভ ইউ, রেসপেক্ট টু ইউ গাইজ। আমার সাথে ছিলেন, থাকবেন আশা করি। ফাইরুজ বিথি, থ্যাংক ইউ। I love you. Thank you.
সুইট স্মাইল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই দি ভাই, হ্যালো। আতিফ খান, থ্যাংক ইউ। আসলে আমি বুঝতে পারছি না যে কল দেওয়ার অপশন, মানে কল দিলে আসলে আমার মনে হচ্ছে যে ইয়ে হতে পারে, নেটওয়ার্ক চলে যায়, কারণ আমি অনেক সময় দেখেছি যে কাউকে কলে আনলে নেটওয়ার্ক ডিসকার্ডেড হয়ে যায়। দ্যাটস আমি আসলে কল দিতে ভয় পাচ্ছি যে কল দিলে চলে যাবে, আবার কেটে যাবে। নাইস ইউ এয়ার প্লাবন খেয়েছেন রাতে? না, এখনও ডিনার করা হয়নি, আমি বাইরে যাব ডিনার করতে। বাপ্পা বিশ্বাস, try to improve, like yes বাপ্পা বিশ্বাস, I'm trying, thank you so much. তুহিন শুভ্র, সমালোচনাকে কিভাবে দেখেন? এটা কি আপনার এগিয়ে যাওয়ার পথ? ডেফিনেটলি সমালোচনাকে আমি খুবই 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 ভালোভাবে দেখি। আমার মনে হয় একমাত্র সমালোচনায় মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, যদি এখানে একটা যদি আছে, যদি সে সমালোচনাটাকে পোলাইটলি নিতে পারে, পজিটিভলি নিতে পারে, দেন সমালোচনা অবশ্যই মানুষকে এগিয়ে নিয়ে যাবে। কেন যাবে না? যে আমার সমালোচনা করছে সে তো আমাকে দেখছে, সেটা টাইম আমার পিছনে ইনভেস্ট করছে, এটা একটা অনেক বড় ইনভেস্টমেন্ট, এটা একটা অনেক বড় ইনভেস্টমেন্ট। একটা মানুষ শুধু শুধুই তো আমাকে নিয়ে সমালোচনা করবে না। আজকে তারাই আমাকে নিয়ে সমালোচনা করবে যারা আমাকে পছন্দ করে, বা যারা আমার প্রতি অ্যাট্রাক্টেড, যারা আমাকে লাভ করে, যারা আমাকে রেসপেক্ট করে। অ্যাটলিস্ট যারা আমার প্রতি অ্যাট্রাক্টেড তারা আমাকে নিয়ে অবশ্যই সমালোচনা করবে। সো সমালোচনা ইজ আ পার্ট অফ আলোচনা, অ্যান্ড আই লাইক ইট। সমালোচনা তাকে নিয়েই হয় যে আলোচনার যোগ্য। এমন অনেক নায়িকা, এমন অনেক মডেল আছে যাদের কেউ চেনে না। সমালোচনা করার জন্য যে ন্যূনতম আইডেন্টিফিকেশনের দরকার, এটাও আসলে তাদের নাই। সো সেই ক্ষেত্র থেকে আমি আসলে অনেক বেশি কি বলবো, ব্লেসড। আমি আসলে অনেক বেশি, সেই দিক থেকে আমি অনেক বেশি লাকি। বিকজ সমালোচিত হওয়ার জন্য একটা ন্যূনতম আইডেন্টিফিকেশনের, একটা পরিচিতির দরকার হয়, মানুষকে চেনানোর দরকার হয়, সেটাও অনেকের নাই। অনেকের মানে কি অধিকাংশরই নাই, সেই অ্যাট্রাকশনটাও অনেকের মধ্যে নাই যে তারা আসলে নিজেকে নিয়ে সমালোচনার মধ্যে রাখবে। সো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। না, একটা টিস্যু দাও, একটা টিস্যু দাও, থ্যাংক ইউ। তারপরে তোমার ফোন আসছে, তারপরে তোমার জান ফোন দিচ্ছে। রোহান রাজবাবু, রোহান রাজবাবু কি বলছে? চলে গেল। আসলে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কমেন্টগুলো, এত তাদের কমেন্ট চলে যাচ্ছে, আমি আসলে পড়তে পারছি না। ফাইরুজ বিথি, সানাইপু তোমাকে কিউট, ভালোবাসি। থ্যাংক ইউ ফাইরুজ বিথি, আমিও তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। লাভ ইউ সোনা, থ্যাংক ইউ। আমি আসলে কমেন্টগুলো পড়ার আগেই চলে যাচ্ছে, আমি কি করব? বাপ্পি চৌধুরী, অলমোস্ট মানুষ লাইভে তোমার সাথে, অবশ্যই এটা তোমার অর্জন। হ্যাঁ হ্যাঁ বাপ্পি চৌধুরী, আই রেসপেক্ট ইউ। তো আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি অবশ্যই মনে করি যে এই যে মানুষগুলো আমার জন্য অপেক্ষা করছে আমাকে দেখার জন্য, দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট। এর চেয়ে বড় কথা হচ্ছে আই এম ব্লেসড অ্যাকচুয়ালি। তোমরা আমাকে পছন্দ করো বাপ্পি চৌধুরী, আমাকে ভালোবাসো, সেজন্যই আসলে আসা। এটা অবশ্যই আমি বলবো যে আমার লাক আমাকে অনেক বেশি ফেভার করেছে। আমার
দর্শক, আমার অডিয়েন্স যারা তোমরা আছো, আমার বন্ধুরা, আমি অডিয়েন্স আসলে বলবো না, আমার বন্ধু বলবো, আমার বন্ধুরা তারা আমাকে অনেক বেশি পছন্দ করো। সো আসলে সেই অ্যাঙ্গেল থেকে আমি 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 আসলে অনেক 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 বেশি লাকি। হাই সোনা, হ্যালো। আপু তোমার কি জ্বর? হ্যাঁ, একটু জ্বর। আম, তোমাকে অনেক ভালোবাসি অমিত দাস। থ্যাংক ইউ অমিত দাস, লাভ ইউ টু। থ্যাংক ইউ অমিত দাস। আহ, সৌরভ সাহা শুভ, আমি তোমাকে, সরি আবার চলে গেল। সৌরভ সাহা শুভ, আই রেসপেক্ট ইউ, প্লিজ রিপ্লাই মাই কমেন্ট। থ্যাংক ইউ সৌরভ, কমেন্টে রিপ্লাই করে দিয়েছি, লাভ ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ। আজিজুল খান, আমি সিঙ্গাপুর থেকে আপু, থ্যাংক ইউ আজিজুল খান সিঙ্গাপুর থেকে জয়েন করার জন্য। থ্যাংক ইউ আজিজুল খান সিঙ্গাপুর থেকে জয়েন করার জন্য। আপনাকে দেখে সবাই এত হিংসা করে কেন দিলশাদ আহমেদ? বিকজ তারা আমার মতো না, তাই হিংসা করে। কিন্তু তারা আসলে বুঝতে পারে না, মানে তারা আসলে বুঝতে পারে না বাংলাদেশের কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষের জন্য আমি সব মানুষকে কখনোই ব্লেম দিব না। বিকজ অফ এই সমালোচনা করা মানুষের সংখ্যা কিছু 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 মানুষের জন্য আমি সবাইকে ব্লেম দিব না। বাংলাদেশের কিছু কিছু মানুষ এতটাই বোকা, তারা নিজের দেশের সম্পদকে চিনতে পারে না, কখনোই পারে না। কিন্তু এই জিনিসটা যখন দেশের বাইরে যায়, ইন্টারন্যাশনাল পর্যায়ে যায়, তখনই তারা কেবলের মূল্য বুঝতে পারে। তার আগ পর্যন্ত তারা আসলে কিছুই বুঝতে পারে না। এটা হচ্ছে তাদের বোকামি, আর কিছুই না। আদারওয়াইজ তারা ইউটিউবে দেখছে বাইরের দেশের কন্টেন্ট, দেখছে এটা, দেখছে টিভিতে, দেখছে বাইরের দেশের সিনেমা, বাট এই একই কাজ যখন আমার দেশের মেয়েটা করছে তাদের খুবই আপত্তি। সো তারা কি বোকা না? তারা তো নিজেরা নিজের দেশকে পিছিয়ে রেখেছে, বলছে তুমি বাংলাদেশি হয়ে কেন এটা করবা? তাহলে বাংলাদেশে কে ছোট করলো? তারা নিজেরাই ছোট করে। কেন বাংলাদেশি হয়ে কেন এটা করা যাবে না? কারণ তারা বাংলাদেশকে তারা ছোট করে, আমরা ছোট করিনি কখনো, আমরা কখনো ছোট করিনি। এই যে বাইরের দেশে এত বলে যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল মানের কোনো মডেল নেই, অবশ্যই আছে। আমাদেরকে মানে কি করব, আমাদের টিকেটের ট্রেনার ধরে রেখেছে বাংলাদেশের কিছু আনসোশ্যাল, আনকালচার মানুষ। এই যে কমেন্টে আছে দেখেন, তারা নিজের দেশকে রেসপেক্ট করতে পারে না, তারা এত বোকা। অমিত দাস, থ্যাংক ইউ অমিত দাস। মাইকেল আদ্রিয়ান সাগর, তুমি তো রসগোল্লা, থ্যাংক ইউ। মোহাম্মদ আলী, তুমি কি আমার কমেন্ট দেখতে পাও না? হ্যাঁ, কমেন্ট দেখতে পেলাম তো। মোহাম্মদ আলী কি বলছেন বলেন। বি Vlogate, sorry, I didn't get your name. They just don't want you to be successful, yeah, because they are not successful. তারা সাকসেসফুল না জন্যই আসলে তারা সাকসেসফুল না জন্যই তারা আরেকজনের সাকসেস দেখতে পারে না। যারা সাকসেসফুল মানুষ তারা অবশ্যই যে পাবলিকরা এনকারেজ, তারা মানুষকে এনকারেজ করবে। যারা কি বলবো সাকসেসফুল না, তারা মানুষকে ডিসকারেজ করবে। কারণ ফেম কি তারা কখনো দেখেনি, তারা জানে না এটা কি, এই জন্য তারা আরেকজনকে দিতে চায় না। কারণ তারা নিজে পারে না কিছু করতে, তারা মানুষকে পা ধরে টেনে রাখে পিছনের দিকে। এগুলো আসলে করে লাভ নেই, এটা খুবই সাময়িক ব্যাপার। বিকজ অফ আমি বিলিভ করি যার সামনে যাওয়ার সে এমনিই যাবে, সে এত বাধা এত কিছু অতিক্রম করে এমনিই যাবে। যার সামনে যাওয়ার, আল্লাহ যার নসিবে, আল্লাহ যার তকদিরে লিখে রেখেছে সামনে যাওয়া, সে এমনিই যাবে, তাকে যেতে হবে। কারণ তার ডেস্টিনেশন সামনে, পেছনে না। তাকে যতই পা ধরে হ্যাচকা টান মেরে রাখুক না কেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বিলিভ মি, কোনো লাভ নেই। এটা শুধু সময় নষ্ট, আর কিছু না। এটা শুধুই সময় নষ্ট, আর কিছুই না। বিকজ অফ যার সামনে যাওয়ার, যার সাথে যেটা হওয়ার, যার অবস্টাকেল ওভারকাম করার, সে এমনিই করবে, তাকে করতে হবে। কারণ তার জায়গা ওখানে। সাকসেসফুল হওয়া তার তকদিরে লেখা আছে, তার নসিবে লেখা আছে, তাকে যেতে হবে ওখানে, তাকে হার্ডওয়ার্ক করতে হবে, তাকে যেতে হবে। সো পিছনের মানুষ কি করলো না করলো এগুলো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। এটা শুধু একটু
সময় নষ্ট, আর কিছুই না। যার সামনে যাওয়ার সে অবশ্যই সামনে যাবে, এটা সময়ের একটা ব্যাপার মাত্র। এটা একটা সময়ের ব্যাপার, একটা সময়ের একটা চাহিদা, একটা সময় সে অবশ্যই সামনে যাবে, কারণ তার ডেস্টিনেশন তাকে সামনে নিয়ে যাবে, তার ডেস্টিনেশন সামনে যাওয়া লিখে রেখেছে তার। এমডি সোহাগ হোসেন, তুমি তো অশুভ শোনো, থ্যাংক ইউ। আরিফিন সোহাগ, লাইভ শেষে কল দিও, যেহেতু এখানে কল পারছো না হোয়াটসঅ্যাপে রিপ্লে করতে পারবে। হোয়াটসঅ্যাপে রিপ্লে এখন পারবো না, লাইভ শেষে আমি ডেফিনেটলি কল দিব সোহাগ। Far from Dhaka, Rohan Rajbabu. Yes, I'm from Dhaka actually, but my hometown is Rangpur. হেয়ারটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। মেবি ইয়াপ। হ্যাঁ, একজন লিখছে শান রুদ্র, যদি থাকে নসিবে আপনা আপনি আসবে। ইয়াস, ডেফিনেটলি নসিবের সাথে আসলে মানুষকে অনেক বেশি চেষ্টাও করতে হয়, বিকজ অফ আমার লাক আমাকে অনেক বেশি ফেভার করলো আর আমি বাসায় বসে ঘুমালাম, এটারও কোনো আসলে লাভ নেই। সো নসিব ভালো থাকার সাথে সাথে আমাকে অনেক 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 বেশি চেষ্টাও করতে হবে। চেষ্টা না করলে আসলে কিছুই হবে না। নসিব ভালো থাকার সাথে সাথে চেষ্টাটাও আমাকে করতে হবে, তাহলে লাক অ্যান্ড হার্ডওয়ার্ক যখন একসাথে হবে ইনশাআল্লাহ, সুবহান আল্লাহ, তাকে আর কে ঠেকায়, সে সামনে যাবেই। এই পিছনে পড়ে থাকা, পিছনে টেনে ধরা, এটা সময় মাত্র, এটা সময়ের একটা ব্যাপার মাত্র। যার সামনে যাওয়ার, যার ডেস্টিনেশন সামনে যাওয়ার, সে অবশ্যই সামনে যাবে, কারণ তার ডেস্টিনেশন সামনেই, সামনেই রাখা, পেছনে না। সে পেছনের সারির মানুষ না, সে সামনের সারির মানুষ, তাকে যেতে হবে সামনে। সৌরভ সাহা শুভ, প্লিজ লাভ ইউ, লাভ ইউ শুভ। সেই লাগে তোমাকে, থ্যাংক ইউ। সেলফ কমব্যাট, বিয়ের আপডেট যাচ্ছে, বিয়ে এখন না, অ্যাটলিস্ট 2-3 বছরের মধ্যে আমার করার ইচ্ছে নেই, তারপরও আসলে জানি না তকদিরে কি আছে, বিকজ বাট বিয়ে আসলে আমার এখন করার কোনো প্ল্যান নেই, বিকজ অফ মাই ক্যারিয়ার। আমার ফুল ফোকাস এখন আসলে ক্যারিয়ারে, বিয়ে নিয়ে আমি একদমই ভাবছি না। আর সামনে আসলে আমার ছবি রিলিজ পাবে, কিছু ঝামেলার কারণে পিছিয়ে গিয়েছিল, না হলে আসলে মার্চে রিলিজ পেয়ে যেত। আমাদের কিছু ঝামেলা ছিল প্রোডাকশানের, সেই কারণে আসলে ছবি রিলিজ নিয়ে ভাবছি। এছাড়াও ঈদে আমার আরও কিছু মিউজিক ভিডিও আসছে, নাটকের কথা চলছে। সো আসলে সব কিছু মিলায় আমি এখন বিয়ে নিয়ে মোটেও চিন্তিত না, আমি ভাবছি না কিছু বিয়ে নিয়ে আসলে। লাভ ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ। কপালে টিপ কই, আসলে আমি একটু কেমন জানি, বিকজ অফ আমার কপালে টিপ, তারপরে কানে, অনেক বাঙালি মেয়েদের কানে ফুটো করা থাকে, আমার মার আছে, আমার খালামণি, চাচি, সবার আছে, বাট আমার নেই, আমার কান ফুটা করা না। সো আমি আসলে একটু কেমন জানি, মানে আমার আসলে এই টাইপের সাজ পছন্দ না, আমার একটু ওয়েস্টার্ন সাজ পছন্দ। এমডি সুজন আহমেদ, অ্যান্সার দিবেন প্লিজ। অ্যান্সার কি কোশ্চেন আমি আসলে বুঝতে পারছি না। বাপ্পি চৌধুরী আছে, সবাই তোমার চেহারার প্রশংসা করলো, কিন্তু তোমার ভয়েসটা যে কত সুন্দর এটা তুমি নিজেও জানো না, মাশাআল্লাহ। বাজে কমেন্টে মনোযোগ দিয়ে টাইম নষ্ট করার দরকার নেই। থ্যাংক ইউ বাপ্পি চৌধুরী, লাভ ইয়া।
আসলে আমার ভয়েসটা আমার পছন্দ না, বিকজ অফ আমার আসলে একটা হাস্কি ভয়েস, যেমন রানী মুখার্জির ভয়েস আমার ভীষণ পছন্দের। বাংলাদেশে ওরকম হাস্কি ভয়েস আমি আম, মনে হচ্ছে কারো শুনিনি। আমার হাস্কি ভয়েস, আমার একটু ভাঙা ভাঙা কণ্ঠ অনেক পছন্দ, যেমন রানী মুখার্জি। আহ, বাংলাদেশে আমি আসলে এরকম কারো ভয়েস দেখছি না, মানে মনে পড়ছে না, আছে হয়তো বা, আমার আসলে এই টাইমে মনে পড়ছে না। আমার একটু হাস্কি ভয়েস পছন্দ, মানে একটু ভাঙা ভাঙা কণ্ঠ আমার ভীষণ পছন্দের। আই ডোন্ট নো ভাই। সবাই আমাকে বলতে পারো তোমরা পহেলা বৈশাখে কি নিয়ে ঠিক করছো, মঙ্গল শোভাযাত্রায় কে কে অংশ নিচ্ছ? আমি অবশ্যই অংশ নিব, ডেফিনেটলি, শিওরলি। প্রিন্স ম্যাক্স, জি প্রিন্স ম্যাক্স বলেন, আমি অবশ্যই চেষ্টা করছি আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার। সৈকত নয়ন, তুমি সুন্দর, থ্যাংক ইউ। নিউ ছবির, সরি আমি পড়তে পড়তে চলো, নিউ ছবির কী খবর? নিউ আসলে আমার এখন আরও 6-7টা ছবির কথা চলছে। আমি ঢাকায় যেই সব কিছু আসলে একদম কনফার্ম করি তারপরে জানাবো, তার আগে আসলে কিছু কিছু জানাতে পারছি না। ছবির কনফার্ম করেই আপডেটগুলো দিব আমি আসলে। এরকমই আসলে সাকসেসের ব্যাপারটা আসলে, যেটা যার, এটা যার তকদিরে লেখা আছে, যার নসিবে রাবুল আলামিন লিখে রেখেছেন, তার এমনি আসবে, আর যার না আসার তার কোনো দিনই আসবে না। এরকম মানুষের পিছনে লাগলে কি সে সাকসেসফুল হবে নাকি? পাগল ছাগল এগুলো, আসলে এইগুলা কিছু মানুষ পাগল, যে মানুষের পিছনে লেগে নিজের সময় নষ্ট করে, ওরা পাগল। ওরা যদি মানুষের পিছনে না লেগে নিজের পিছনে লাগতো তাহলে এতদিনে ওরাও সাকসেসফুল হতো। বাট এরা, এটা আসলে বোঝার মতন ক্ষমতা, এটা আসলে বোঝার মতো মেন্টালিটি ওদের আসলেই নাই, টু বি ভেরি অনেস্ট। বাপ্পা বিশ্বাস, আম ফ্রম ইন্ডিয়া, ক্যালকাটা, ওকে। রিজভি রেজা, কেমন আছো? ভালো। আর একটা কথা আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, শুরুতে ভালো মানে ভালোভাবেই ভালো কথা দিয়ে শুরু করেছি, বিকজ অফ আমার আসলে মনে হয় যে সব কিছু যদি আমি ভালোটা দিয়ে শুরু করি, সুন্দরটা দিয়ে শুরু করি, দেন সব কিছু অবশ্যই ভালো হবে। আর সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের সমসাময়িক ব্যাপারে আমি একটু আগেও পোস্ট দিয়েছি, যে সমসাময়িক সময়ে যেই আলোচনাটা সবখানে চলছে, যে নুসরাত জাহান, যাকে আসলে আগুন নিক্ষেপ করা হয়েছে, তাকে নিয়ে আমি আসলে কি বলবো, আমি আসলে জানি না সত্যি এটা একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে কতটা অসম্মানের, একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে কতটা দুর্যোগের, একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে কতটা অসম্মানের, একটা মেয়ে হয়ে একটা মেয়ের কাছে কতটা অপমানজনক এই ব্যাপারটা, যে একটা মেয়েকে এভাবে, আমার দেশে একটা মেয়েকে এভাবে নিপীড়িত হয়ে আগুনে পুড়ে মরতে হয়েছে, তাও আবার তার মাদ্রাসার অধ্যক্ষর কাছে। এটা আসলে কতটা অপমানজনক একটা মেয়ের জন্য আমার পক্ষে বলাটাই, এটা এটা আসলে কতটা লজ্জাজনক একটা মেয়ে হয়ে আমার জন্য এই কথাটা বলাটা। এটা আসলে মানে এটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না, যে এটা একটা মেয়ে হয়ে একটা মেয়ের জন্য বলাটা কতটা অশান্তি, কতটা অসংকোচের এটা একটা ব্যাপার, যে একটা মেয়ে হয়ে আমাকে আসলে এটা বলতে হচ্ছে যে women are still oppressed, women are oppressed, they are suffering oppression, অ্যান্ড এই ব্যাপারটা ডে বাই ডে বাড়ছে। সো আসলে এই ব্যাপারটা নিয়ে আমি কি বলবো, আমি যখন দেখছি যে এই ব্যাপারটা, একটা মেয়ে এভাবে কোনো রকমের কোনো তার মানে সে কোনো জাস্টিস না পেয়ে এভাবে মরে গেল, তার আত্মাটা মানে তার, সে দেখতে পেলো না যে সে জাস্টিস পেলো, সে দেখতেই পেলো না যে সে জাস্টিসটা পেলো, তার আগেই সে মরে গেল। এই ব্যাপারগুলো আসলে, এগুলোর সমাধান কি? আজকে হয়তো বা কিছু মানবাধিকার কর্মী, কিছু হিউম্যান রাইটসের কর্মী এগুলো নিয়ে কথা বলবে, এগুলো নিয়ে অনেক উচ্চবাচ্য করবে, কথা বলবে, টক শো করবে, বাট এটার সলিউশনটা আসলে কি? আসলে এটার সলিউশনটা কি? এটার সলিউশন কি হতে পারে? এটার সলিউশন কি আসলে? এটার
একটা মেয়েকে এভাবে মেরে ফেললো কেন? সে যখন এভাবে বলেছে যে আমার প্রবলেম হচ্ছে, তাকে কেন তখন সিকিউরিটি দেওয়া হয়নি? কেন 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 সিকিউরিটি দেওয়া হয়নি? কারণ সে গরিব ঘরের মেয়ে, এটা তার দোষ? সে তো মেয়ে, তাকে কেন তখন সিকিউরিটি দেওয়া হয়নি? কেন তার কথার তখন মূল্যায়ন করা হয়নি? কেন কেন ওই লোকগুলো এতটা মানে 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 এতটা তাকে এইভাবে মেরে ফেলার সুযোগ পেল কেন? এই উত্তরগুলো আমরা কার কাছ থেকে পাবো? একটা মেয়ে হয়ে এই কথাটা আমার পক্ষে বলাটা কতটা অসম্মানের, যে আমার দেশে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, দিস ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি। এই দেশে একটা মেয়ে কিভাবে অপ্রেসড, একটা মেয়ের উপরে জুলুম করা হয়েছে, বাট এটার প্রতিকার কি বা এটার প্রতিরোধ? এভাবে কি সারা জীবনে আমরা মানে প্রতিবাদ করতে করতেই যাব? মানে প্রতিবাদ করে এটার ফল কবে আসবে? হোয়াটস দিস রেজাল্ট? এটার রেজাল্টটা কি আসলে? কি এটার রেজাল্ট কি? এটার তো একটা রেজাল্ট আছে আই গেস। এটার মানে এটার মানে এটার মানে এটার মানে এটার রেজাল্ট কি? দিস ইজ নট রাইট। দিস ইজ হাই টাইম, আমাদের সবার একসাথে হওয়া উচিত। এবং আমি আসলে আরেকটা ব্যাপার খেয়াল করছিলাম যে কিছুদিন আগে ফেসবুকে, কিছুদিন না কয়েকদিন আগে দেখা, যে গা ঘেঁষে দাঁড়াবেন না, একটু দূরে দাঁড়ান। এই ব্যাপারগুলোকে নিয়েও মানুষ ট্রোল করলো। কেন কেন এখানে মেয়ে মানুষের সাকসেস কারো সহ্য হয় না? মানে মেয়েরা এগিয়ে যাচ্ছে, এটা আপনারা সহ্য করতে পারেন না? আপনার মাও তো একটা মেয়ে, আপনার মা কি ছেলে? তাহলে মেয়েরা যখন লিখেছে গা ঘেঁষে দাঁড়াবেন না, মেয়েরা যখন লিখছে, সেগুলো নিয়ে আপনাদের এত টিটকারি কেন? আপনার মাও তো মেয়ে, আপনার মা তো ছেলে না যে ঠিক আছে আপনার মা ছেলে আর বাকি সবাই মেয়ে, এরকম তো না। তাহলে আপনারা কেন এই ব্যাপারগুলো নিয়ে টিটকারি করেন? কী সব আজে বাজে ভাষা মেয়েদের গেঞ্জির গায়ের মধ্যে লিখে সেগুলোকে ভাইরাল করেছে। মানে আপনাদের কি কোনো কালেই কোনো শিক্ষা হবে না? এই জাতি কবে শিক্ষিত হবে? আর কবে শিক্ষিত হবে এরা মেয়ে মানুষকে সামনে এগিয়ে যাওয়া দেখতে পারে না, বিকজ অফ সৃষ্টির সূচনা থেকে মানে পুরুষ শাসিত। ইয়েস, আই এম আ ফ্যামিনিস্ট, আই বিলিভ ইন ফ্যামিনিজম, আই এম আ সেকুলারিস্ট, আই এম অলসো আ হিউম্যানিস্ট। আমি নারীবাদী, আমি নারীদের পক্ষে কথা বলছি, তার মানে এই না যে আমি পুরুষ বিদ্বেষী। পুরুষরা নারীদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, দুজন দুজনের বন্ধু হবে। সেখানে এরকম অবস্থা কেন? এটা তো 2019 সাল চলছে, এখানেও কেন মানুষ এতটা ব্যাকডেটেড হবে? কেন 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 আমাকে বলতে হবে যে উইমেন আর স্টিল নাও অপ্রেসড? আমাকে এই কথাটা এখন কেন বলতে হবে? মেয়েরা তাহলে আর কবে তাদের ন্যায্যটুকু পাবে? আর কবে? একটা মেয়ে একটা মাদ্রাসায় পড়ুয়া, একটা হিজাব পরা মেয়ে, একটা নেকাব পরা মেয়েকে এভাবে যৌন নিপীড়ন করেছে, তাকে হ্যারাস করেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার সে ধর্ষণের শিকার। তারপরে সে এটাকে বলতে পারে না, তখন বলা হয় যে এটার জন্য তো মেয়েরাই দায়ী। এই সমাজের সব মানুষ না, কিছু কিছু মানুষ এগুলো কথা এখনো বলে। দিস ইজ সো ব্যাড, রিডিকিউলাস। এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। এই কথাগুলো এতটা লজ্জাজনক। এগুলো আমরা যদি এগুলো নিয়ে কথা না বলি, আর কে বলবে? বিকজ উই আর পাবলিক ফিগার, আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমরা কথা না বললে আর কে বলবো? একটা নতুন যেই মেয়ে ইন্ডাস্ট্রিতে এসেছে, তাকে কজনই বা চেনে, সে কি বলবে? সো এটা আমাদের ফরজ দায়িত্ব, আমরা এগুলো নিয়ে কথা বলবো, আমরা সমাজের এই অপারেশনগুলো নিয়ে কথা বলবো, এটা আমাদের দায়িত্ব। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখনও মেয়েদের পোশাককেই দায়ী করা হয়। মেয়েদের পোশাককেই যদি দায়ী করা হবে ধর্ষণের জন্য, তাহলে আজকে মাদ্রাসায় পড়া যে মেয়েটা, ও তো জিন্সের প্যান্ট পরেনি, ও বেচারি তো জানেও না মনে হয় জিন্সের প্যান্ট পরেছে কিনা, সে কখন কী জিনিস এটাও তো জানে না মনে হয়। তারপরেও তার সাথে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হলো, তাহলে এখানে পোশাকের মর্যাদাটা নাই কেন? সে তো ওই টাইপের পোশাক পরেনি, তাহলে তার সাথে কেন এটা করা হলো? এটা মানে এখান থেকেও কি এটাতে আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কতটা মানসিকভাবে অসুস্থ? যারা বলে যে মেয়েদের পোশাকের দোষ, তারা কতটা মানসিকভাবে অসুস্থ। আপনারা সুস্থ হন,
আপনারা সুস্থ হন। একটা মেয়েকে মেয়ে বলার আগে তাকে মানুষ মনে করেন। উই আর হিউম্যান, উই আর অলসো ওয়েম্যান। ইয়েস, আই এম আ ওয়েম্যান, বাট বিফোর ওয়েম্যান, বিফোর গার্ল, বিফোর বিং আ গার্ল, বিফোর বিং আ ওয়েম্যান, আই এম আ হিউম্যান। আমি একটা মানুষ, আমি একজন মানুষ। তারপরে যেই মেয়েটা জিন্সের প্যান্ট পরবে সে খারাপ, এই জিন্সের প্যান্ট পরলে খারাপ, এটা কোথায় লেখা আছে? অসভ্য ইতরের দল। যে মেয়েটা জিন্সের প্যান্ট পরে, যে ওয়েস্টার্ন ড্রেস পরে, সে খারাপ, এটা কোথায় লেখা আছে? জিন্সের প্যান্টের গায়ে লেখা আছে? তাহলে জিন্সের প্যান্টের সেল কেন আছে বাংলাদেশে? বন্ধ করে দে। অসভ্য ইতর, নিজেদের কুরুচিপূর্ণ মনোভাব, নিজেদের কুরুচিপূর্ণ মনোভাব মানুষের ড্রেস, মেয়েদের ড্রেস দিয়ে ঢাকানোর চেষ্টা করে ওরা, যে কিভাবে এই দোষটা মেয়েদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া যায়। অসভ্য ইতরের দল, অসভ্য ইতরের বাচ্চা কোথাকার। এদেরকে আসলে মানে যত ভাষাতেই গালিগালাজ করি না কেন, এরা কোনোদিনই ঠিক হবে না। বিকজ অফ এরা এই যে কি বলবো, যে তথাকথিত নামধারী প্রিন্সিপাল, প্রধান শিক্ষক এই কাজটা করেছে মাদ্রাসার নুসরাতের সাথে। সে ধর্ষণ করেছে একটা মেয়েকে, আর এইরকম মানুষ প্রতি মুহূর্তে বাংলাদেশকে ধর্ষণ করছে তাদের মুখের কথা দিয়ে। পুরো জাতির ধর্ষকেরা, যারা যারা মেয়েদেরকে নিয়ে কথা বলে এভাবে যে মেয়েদের পোশাকের দোষ, তারা তো পুরো জাতির ধর্ষক, তারা পুরো জাতিকে ধর্ষণ করতেছে। তাদেরকে কেন কেউ ধরছে না? তাদেরকে নিয়ে কেন কেউ কথা বলছে না? কেন? তারা তো পুরো জাতির ধর্ষক। তারা একটা মেয়ের পোশাক নিয়ে কথা বলে, যে মেয়েদের পোশাকের কারণে তাদের ধর্ষণ হচ্ছে। তাহলে 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 মাদ্রাসায় পড়া মেয়েগুলোর সাথে কেন এই অপারেশন হচ্ছে, কেন এই নিপীড়ন হচ্ছে? ওরা তো কিছু দোষ করেনি। ও বেচারিগুলোর কি দোষ? ও বেচারি তো বোরখা পরে, হিজাব পরে, নেকাব দিয়ে কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে। ওদের কি দোষ? পোশাকেই যদি দোষ হবে, এটা আপনাদের মনের দোষ, এটা আপনাদের কুরুচিপূর্ণ মনোভাবের দোষ। বের হন, সুস্থ হন, মানুষ হন। মেয়েদেরকে মেয়ে না, মানুষ ভাবেন। আমরা মানুষ। হ্যাঁ, আমি অবশ্যই একজন মেয়ে, তার আগে আমি একজন মানুষ। এবং আমি আসলে মিডিয়ায় যারা ওয়েল এস্টাবলিশড, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারাও বলেন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেন। দিস ইজ হাই টাইম, উই হ্যাভ টু রেইজ আপ আওয়ার ভয়েস। দিস ইজ হাই টাইম। আমরা এখন কথা বলবো। আমাদেরকে সমাজের 10টা মানুষ চেনে, সো এটা আমাদের রেসপন্সিবিলিটি, আমরা সমাজের এই নিপীড়নগুলো নিয়ে কথা বলবো। আজকে কেন নুসরাতের এই অবস্থা হবে? কেন? ওর জন্য জানাজা করছে, ওর জন্য এটা করছে, এটাই কি ওর প্রাপ্য সমাধান? এটাই কি ওর সমাধান? কেউ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলে তাকে মেরে ফেলা হবে? হোয়াট কাইন্ড অফ রিডিকিউলাস সোসাইটি দিস ইজ? হোয়াট কাইন্ড অফ রিডিকিউলাস সোসাইটি দিস ইজ? আর এরা নিজেদেরকে দাবি করে যে তারা মুসলিম। এই মুসলিম কি জানিস তোরা? হ্যাঁ, ইসলাম সবচেয়ে শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এখানে শান্তিতে থাকতে বলা হয়েছে, এখানে কারো পাছার মধ্যে যায় গুতাগুতি করতে বলা হয়নি। অসভ্য ইতরের দল কোথাকার। ইসলামে কোথায় বলা হয়েছে যে ওই মেয়েটা বোরখা পরে না, ওর গায়ে আগুন দাও? কোথায় বলছে এগুলা? হ্যাঁ, ইসলাম ধর্ম শিখাইতে আসে আমাকে, তোদেরকে ইসলাম ধর্ম শিখাইতে পারি আমি, ঠিক আছে? ইসলাম শান্তির ধর্ম, এটা সাম্যের ধর্ম। এখানে সবাইকে শান্তিতে থাকতে বলা হয়েছে। স্পষ্ট বিদায় হজের ভাষণে আমরা যার উম্মত, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেসপেক্ট হার অ্যাজ শি ইজ আ ওয়েম্যান, মানে তাকে সম্মান করো, সে শুধু একজন নারী, এটাই তার পরিচয়। তুমি তাকে সম্মান করো, সে নারী। মেয়েদেরকে গালি দিও না, কারণ আমিও একজন মেয়ের পিতা। এই গালি এসে আমার গায়ে লাগে, তারপরেও আপনারা এই কাজগুলো করেন। তাহলে অমুসলিম কারা? আপনারা বলেন যে আপনারা ইহুদিদেরকে গালি দেন, আপনারা ইসরায়েলিদেরকে গালি দেন। আপনারা তো ইহুদিদের চেয়েও খারাপ, যারা মেয়েদেরকে ধর্ষণ করে এভাবে। আপনারা তো ওদের চেয়েও খারাপ। যে প্রধান শিক্ষক মাদ্রাসার, তাও আবার মেক আ নোট, তারা মাদ্রাসার প্রধান শিক্ষক হয়ে
একটা মেয়েকে ধর্ষণ করে আর ইহুদিদেরকে ওয়াজের মধ্যে গালি দেয়। এই ইহুদিরা তোদের চেয়ে ভালো আছে, ওরা ইসলামের নাম বলে মেয়েদেরকে ধর্ষণ করে না, ও অসভ্য ইতরের বাচ্চাগুলা ইহুদিদেরকে গালি দেয়। এই ইহুদিদেরকে গালি দেওয়ার আগে নিজেদের দিকে দেখেন। আপনারা ইসলামকে ইউজ করে মেয়েদেরকে কী রকমের মানে মেয়েদেরকে কী রকমের নির্যাতন করছেন। আপনারা তো ইহুদিদের চেয়েও খারাপ। ইহুদিদের উপরে আল্লাহ অভিশাপ দিয়েছে, আপনাদের উপর তার চেয়েও বড় অভিশাপ। ঠিক আছে, আপনাদের উপর তার চেয়েও বড় অভিশাপ, লানত আপনাদের উপরে। আপনারা মাদ্রাসার প্রধান শিক্ষক হয়ে একটা মেয়েকে হ্যারাস করেছেন সেক্সুয়ালি, এবং মেয়েটা যেন তার ভয়েস রেজ করতে পারে না, এজন্য মেয়েটাকে গায়ে আগুন দিয়ে দিয়েছেন। আপনারা ইহুদিদের চেয়েও খারাপ, অসভ্য ইতরের জাতগুলা। শুধু এটা না, যেটা আমি বলছিলাম যে 3-4 মাস আগে আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে যে আমাকে মেরে ফেলো, আমাকে বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করে দাও, বের করে দাও আমাকে বাংলাদেশ থেকে। কেন? কারণ আমি আমার মতো থাকার চেষ্টা করেছি। আরে বাবা, এটা আমার শরীর, এটা আমার লাইফ, আমি কি করবো আমার লাইফে এটা আমি আপনাকে কেন জিজ্ঞেস করবো? আপনি কি? এটা 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 আসলে বলার জন্যই তারা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, ওয়াজ করেছে। এজন্য না, তারা আমাকে শুধরানোর জন্য এই কাজটা করেনি। তারা নিজেদের ওয়াজ যেন বেশি মানুষের কাছে রিচ করে। একটা মেয়েকে নিয়ে কথা বললে ওখানে বেশি মানুষ শুনবে, কারণ ওটা একটা মেয়েদেরকে তারা যৌন বস্তু হিসেবে দেখে। তারা একটা মেয়েকে নিয়ে মার্কেটিং করেছে, তারা আমার নাম সেল করেছে, তারা সানাই নামটাকে সেল করে ওয়াজ মাহফিল করেছে। না হলে আমি কি এত বড় একটা বিষয়বস্তু ওয়াজে আমার নাম ধরে বলতে হবে? আমি তো এত বড় কিছু না ভাই, যে আমার নাম নিয়ে আপনাদেরকে ওয়াজ কেন করতে হবে? আরও অনেক ব্যাপার আছে, আপনারা এগুলো নিয়ে ওয়াজ করেন, আমার নাম নিয়ে কেন আপনাদেরকে ওয়াজ করতে হবে? কারণ সানাই ইজ আ নেম, ইজ আ ফেম ইটসেলফ। সানাই একটা নাম, একটা ব্র্যান্ড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটাকে নিয়ে কথা বললে 20টা মানুষ এসে দাঁড়াবে, রাস্তার মধ্যে সানাই বলে চিৎকার করলে মানুষ তার দিকে তাকাবে। তারা এটাকে ইউজ করেছে, সেটাই যদি না হবে, তাহলে এত পবিত্র একটা জিনিস হচ্ছে, ঠিক আছে ওয়াজকে আমি পবিত্র ধরলাম, যদিও ইসলামে ওয়াজ মাহফিল এগুলো কতটুকু বলা আছে আমি জানি না, ওয়াজের জায়গায় কতটুকু আছে আমি জানি না, যেটা জানি না সেটা নিয়ে বলবো না। ওয়াজে একটা মেয়েকে নিয়ে ওয়াজ দেওয়া হয়েছে, কই আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো ওয়াজকে নিয়ে ওয়াজে মেয়েদেরকে আনেনি। তিনি তো কোনো মেয়েকে নিয়ে ফতোয়া দায়ের করেননি। যেখানে আমরা পড়েছি বইয়ে যে উনি এতটাই মহানুভব ছিলেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, উনি এতটাই মহানুভব ছিলেন যে ওনার রাস্তায় একটা বুড়ি কাটা পুঁতে রাখতো, সে জানতো ওই বুড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে সে কাটা পুঁতছে, তারপরেও সে ওই বুড়িটাকে মারেনি। সে তো চাইলেই মারতে পারতো, মারেনি। বুড়িটা যখন অসুস্থ হয়েছে, তখন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গিয়েছে যে তোমার কি হয়েছে, আজকে কাটা নাই কেন? উনি যখন রাস্তায় হেঁটে যাচ্ছিলেন পরের দিনগুলোতে, যখন দেখলো যে কাটা নেই, উনি তখন ওই বুড়িকে দেখতে গিয়েছে যে কি হলো বুড়ির, সে আসলে কি হয়েছে বুড়ির, সে আজকে রাস্তায় কাটা নেই কেন? সো দেখেন, হোয়াট ইজ হিউম্যানিটি। ভালোবাসো তাদেরকেও যারা তোমাকে ভালোবাসে না, দিস ইজ হিউম্যানিটি। তাদেরকে আলো দাও যাদের কাছে আলো নেই,